আপনার কাছে $1 বিলিয়ন থাকলে আপনি কি করবেন? যদি বলি সীমাহীন ক্ষমতা আপনার মধ্যে গড কমপ্লেক্স তৈরি করবে। জেফ্রি এপস্টেইন মামলার ৩ মিলিয়নেরও বেশি নথিপত্র আমাদের সামনে উন্মোচিত করেছে ক্ষমতার এক অন্ধকার অধ্যায়। সেখানে পৃথিবীর এমন অনেক প্রভাবশালী মানুষের নাম উঠে এসেছে যাদের এপস্টেইনের এই গোপন জগতের সাথে কোনো না কোনোভাবে সংযোগ ছিল। এপস্টেইনের নিজস্ব একটি দ্বীপ ছিল যেটিকে স্থানীয়রা ভয়ে ভয়ে ডাকত পাপের দ্বীপ। সেখানে তিনি একটি আস্ত ডার্ক নেটওয়ার্ক তৈরি করেছিলেন। বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সেখানে ইনভাইট করা হতো এবং কিশোরীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। দ্বীপটি এমনভাবে তৈরি ছিল যে সেখান থেকে কারো পালানোর কোনো পথ ছিল না। ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস, স্টিফেন হকিং এবং প্রফেসর ইউনুসকেও এপস্টেইনের সিক্রেট ফাইলে দেখা যায়। তবে একটা ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চিত, অঢেল সম্পত্তি ও ক্ষমতা মানুষের যুক্তি ও নৈতিকতার সার্কিট প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল করে দেয়। তাদের ক্রিমিনাল মেন্টালিটি ট্রিগার হয়। আপনার যখন কোটি কোটি টাকা থাকবে আপনি যা চাইবেন তাই পাবেন। আমাদের মস্তিষ্ক যখন যা চায় তাই পায় তখন আর আনপ্রেডিক্টেড রিওয়ার্ড থাকে না। ব্রেইন ডোপামিন সাপ্লাই বন্ধ করে দেয়। আমরা আর কোনো কিছুতে সুখ অনুভব করি না। এ সময় মানুষের ব্রেন এমন কিছু করতে চায় যা নীতি নৈতিকতা ও মানবতার সকল সীমা ছাড়িয়ে যায়। বিলিয়নিয়ারদের ব্রেন অনেকটা পর্ন অ্যাডিক্টদের মতো কাজ করে। এটা শুধু পশ্চিমা বিশ্বের ডার্কনেস নয়, এটা মানব সভ্যতার ডার্কনেস। ডার্ক ওয়েবের নাম শুনেছেন? ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন অংশ যেটা সাধারণ ব্রাউজার বা সার্চ ইঞ্জিনে দেখা যায় না। আমরা ইন্টারনেট সার্চ করে যেসব তথ্য পাই তা পুরো ইন্টারনেটের কেবলই ৫%। ইন্টারনেটের প্রায় ৯৪% ডেটা থাকে ডিপ ওয়েব, যেটা আপনার জিমেল, ফেসবুক প্রাইভেট পোস্ট ও ক্লাউড দিয়ে তৈরি। ইন্টারনেটের একটা অংশ আছে যেখানে গুগল পৌঁছাতে পারে না, যেখানে ফেসবুকের কোনো অস্তিত্ব নেই, যেখানে নাম, মুখ, পরিচয় সব মুছে যায়। আমরা একে বলি ডার্ক ওয়েব। এটি এমন একটি জায়গা যেখানে মাত্র ১% মানুষ প্রবেশ করতে পারে। অনেকে মনে করেন শক্তিশালী জিপিইউ ছাড়া ডার্ক ওয়েবে প্রবেশ করলে আপনার কম্পিউটারে আগুন ধরে যাবে। নেটওয়ার্ক ফিল্টারিং আর ট্রাফিক কন্ট্রোলের কারণে সাধারণ ব্যবহারকারীরা ডার্ক ওয়েবের কিছুই অ্যাক্সেস করতে পারে না। এটি এমন এক জগৎ যেখানে পৃথিবীর কোনো আইনই প্রচলিত নয়। এটি একটি এলিয়েন ওয়ার্ল্ড। ড্রাগ থেকে শুরু করে হত্যা সবই এখানে কমন। যাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে তারাই এ জগতে প্রবেশ করতে পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এপস্টেইন ফাইল এবং ডার্ক ওয়েবকে মানুষ বিপজ্জনক মনে করলেও এগুলো আসলে সবসময় বিপজ্জনক নয়। লাইব্রেরির বইয়ের তালিকায় আপনার নাম থাকলেই যেমন আপনি বইয়ের লেখক হয়ে যান না, তেমনি এপস্টেইন ফাইলে আপনার নাম থাকলেই আপনি ক্রিমিনাল হয়ে যান না। ডার্ক ওয়েবে শুধু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় না, এটি এমন এক জায়গা যেখানে মানুষ তার মুক্ত চিন্তা প্রকাশ করতে পারে। উচ্চমাত্রিক জিপিইউ ছাড়া এখানে প্রবেশ করা যাবে না, এই ধারণাও ভুল। ডার্ক ওয়েবকে আমরা যেভাবে কল্পনা করি, হ্যাকার, খুনি, সাইকোপ্যাথ, রহস্যময় কোড, এর বেশিরভাগই মিথ। বাস্তবতা আরও ঠান্ডা, আর তাই আরও ভয়ঙ্কর। ডার্ক ওয়েব আসলে কোনো জায়গা নয়, এটা একটা স্ট্রাকচার। স্তরের পর স্তর এনক্রিপশনের ভেতর দিয়ে যেখানে ডেটা চলাচল করে, যেখানে কেউ কাউকে পুরোপুরি চেনে না। ডার্ক ওয়েব ব্যবহার করে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সেই সব হুইসেল ব্লোয়ার যাদের কথা বলা দরকার কিন্তু মৃত্যু ভয় তারা চুপ করে থাকে। তাহলে মানুষ কেন ডার্ক ওয়েবকে রোম্যান্টিসাইজ করে? থিওরি অব ইভলিউশন বলে অন্ধকারের প্রতি মানুষের একটা প্রাচীন আকর্ষণ আছে। মানুষের ব্রেন মনে করে নিষিদ্ধ মানেই শক্তিশালী আর লুকানো মানেই গভীর। কিন্তু সত্য হল ডার্ক ওয়েব কোনো গোপন জ্ঞান ভাণ্ডার না, এটা মানুষের নৈতিক পতনের এক বিশাল আর্কাইভ। মানুষের ব্রেন অন্ধকারে ভয় পেতে শেখেনি, অন্ধকারে সতর্ক হতে শিখেছে। প্রাগৈতিহাসিক যুগে অন্ধকার মানে ছিল শিকারী, লুকানো বিপদ আর তথ্যের ঘাটতি। ফলে ব্রেন অন্ধকারকে ট্যাগ করে, এখানে কিছু আছে যা আমি জানি না, কিন্তু জানাটা জরুরি। কারণ অন্ধকারে যদি ভয়ানক কোনো শিকার লুকিয়ে থাকে তবে আপনার মৃত্যু নিশ্চিত। যে জিনিস নিষিদ্ধ সেটা সাধারণত দুটি কারণে নিষিদ্ধ হয়, হয়তো সেটা বিপজ্জনক অথবা সেটা ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে। এজন্য মানুষ অবচেতনে ভাবে, যদি এই লুকানো জিনিস আমার ক্ষতি করতে পারে তবে এটি আমাকে শক্তিও দিতে পারে। যখনই আপনার ধর্ম ও সমাজ কোনো কিছুকে নিষিদ্ধ ঘোষণা করবে, আপনার ব্রেন সেটাকে ট্রান্সলেট করবে এভাবে, নিশ্চয়ই এই গুপ্ত জিনিসের মধ্যে এমন কোনো ক্ষমতা আছে যা আমার টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। অ্যাডাম অ্যান্ড ইভের গল্পেও আমরা তাদের নিষিদ্ধ বৃক্ষের ফল খেতে দেখেছি। তারা স্বয়ং ঈশ্বরের কমান্ড অমান্য করেছিল। মানুষের মস্তিষ্ক ভাবে,
যা সহজে পাওয়া যায় তা তুচ্ছ, আর যা লুকানো তা গুরুত্বপূর্ণ। এটাকে বলে স্কেরসিটি বায়াস। যে জিনিসটা সবাই পাচ্ছে সেটা হয়তো সাধারণ ঘাস, কিন্তু যে জিনিসটা কষ্ট করে পাওয়া যাচ্ছে সেটা হতে পারে পুষ্টিকর ফল বা নিরাপদ গুহা। মানুষের মস্তিষ্ক সত্য যাচাইয়ের জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য, বিশেষ করে অনিশ্চিত পরিবেশে, যেখানে ভুল মানেই মৃত্যু। এইখানেই জন্ম নেয় স্কেরসিটি হিউরিস্টিক। যখন কোনো তথ্যকে গোপন, লিকড বা এক্সক্লুসিভ বলা হয়, তখন প্রিফ্রন্টাল কর্টেক্স যাচাই করতে যাওয়ার আগেই ডোপামিন সার্কিট ট্রিগার হয়। ডোপামিন এখানে সুখ নয়, এটা স্রেফ এন্টাইসিপেশন কেমিক্যাল। ব্রেন ভাবে, আমি কিছু বিরল জিনিসের খুব কাছাকাছি। এপস্টেইনের লিক ফাইল মানুষের কাছে এত আকর্ষণীয় কারণ লুকানো জিনিস ব্রেনে প্রচুর ডোপামিন নিঃসরণ করে। এ ফাইল পড়ে মানুষ হয়তো বড় মাপের কোনো সত্য জানছে না, কিন্তু ব্রেন এই বিক্ষিপ্ত তথ্যকেই অনেক বড় করে তোলে। ইন্টারনেটে এপস্টেইন ফাইল ও ডার্ক ওয়েব নিয়ে এই যে ব্যাপক কৌতূহল, এটি মানুষের ভেতর লুকিয়ে থাকা মৃত্যু ভয় এবং ক্ষমতার লোভ ছাড়া আর কিছুই নয়। মানুষ পজিটিভের চেয়ে নেগেটিভ তথ্যের দিকে হাইপার ফোকাস করে। আপনি যদি নেগেটিভ ইনফরমেশন শোনেন, তবে আপনার ব্রেইনের এমিগডালায় ইলেকট্রিক্যাল স্পাইক 5 গুণ বেড়ে যায়। এপস্টেইন ফাইলের প্রতি মানুষের তীব্র আকর্ষণের পেছনে এই নেগেটিভ বায়াস একটি শক্তিশালী ফ্যাক্টর। ব্রেইন মনে করে নেগেটিভ তথ্য জানা মানেই নিজেকে নিরাপদ রাখা। তাই খারাপ খবর বা স্ক্যান্ডাল শুনলে আমাদের মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে সেদিকে চলে যায়। রহস্য বা ষড়যন্ত্র আমাদের মস্তিষ্কে এক ধরনের ইনফরমেশন গ্যাপ তৈরি করে। এই গ্যাপ পূরণের জন্য ব্রেইন মরিয়া হয়ে ওঠে, যা প্রায় নেশার মতো কাজ করে। এপস্টেইন কেলেঙ্কারিতে উচ্চবিত্ত এবং ক্ষমতাধর ব্যক্তিদের জড়িত থাকার খবর আমাদের নৈতিক চেতনায় ধাক্কা দেয়। নেগেটিভ বায়াসের কারণে আমরা পজিটিভ কোনো পরিবর্তনের খবরের চেয়ে পর্দার আড়ালে নোংরা সত্য জানতে বেশি আগ্রহী হই। মানুষ যখন দেখে সমাজের আদর্শ হওয়া উচিত এমন ব্যক্তিরা অপরাধে লিপ্ত, তখন মস্তিষ্কে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতা কাটাতে মানুষ আরও তথ্য খোঁজে। আমাদের ব্রেইন ডিজাইন করা হয়েছে বেঁচে থাকার জন্য, সবসময় সুখী হওয়ার জন্য নয়। তাই সব কিছু ঠিক আছে শোনার চেয়ে বিপদ আসছে বা গোপন অপরাধ ফাঁস হচ্ছে শুনলে আমাদের নিউরনগুলো 5 গুণ বেশি জোরে চিৎকার করে ওঠে। এপস্টেইন ছিলেন একজন ক্যালকুলেটিভ প্রিডেটর। তার সবচেয়ে বড় শক্তি ছিল আমেরিকার বিলিয়নিয়ার লেস ওয়েক্সনার এবং ব্রিটিশ অস্ত্র ব্যবসায়ী ডগলাস লিজ। কিন্তু এই দাবার বোর্ডের সবচেয়ে শক্তিশালী চাল ছিল ঘিসলেন ম্যাক্সওয়েল। সে ছিল শিকারী। কিশোরীদের নার্ভাস সিস্টেম হ্যাক করে তাদের মধ্যে তৈরি করত এক ফেক ট্রাস্ট। সাধারণ মানুষের মস্তিষ্কে মিরর নিউরন থাকে যা অন্যের কষ্ট অনুভব করতে সাহায্য করে। কিন্তু এই স্যাডিস্টিক মস্তিষ্কের গঠন ভিন্ন। গবেষণা বলছে, যখন তারা কাউকে কষ্ট পেতে দেখে, তাদের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার সক্রিয় হয়ে ওঠে। প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসৃত হয়, যা তাদের এক ধরনের নেশার মতো আনন্দ দেয়। অন্যের কান্না তাদের কাছে যন্ত্রণা নয়, বরং একটি অর্জন। অন্যকে ছোট করে নিজের মেকি শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই ছিল তাদের বিকৃত নেশা। এপস্টেইন ফাইলের সবচেয়ে বড় চমক ছিল বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নাম। 2006 সালে এক বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে তিনি গিয়েছিলেন সেই অভিশপ্ত দ্বীপে। এপস্টেইন জানতেন, হকিংয়ের মতো সম্মানী ব্যক্তিকে আমন্ত্রণ জানালে সমাজের চোখে তার আর্টিফিশিয়াল নৈতিক ইমেজ উজ্জ্বল হবে। এটি ছিল তার এক গভীর ডার্ক স্ট্র্যাটেজি। ফাঁস হওয়া ইমেইলে দেখা যায়, এপস্টেইন হকিংয়ের বিরুদ্ধে ওঠা অপ্রাপ্তবয়স্কদের যৌন পার্টির অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পুরস্কারের অফার দিয়েছিলেন। এটি সম্ভবত ছিল হকিংকে তার প্রভাব বলয়ে রাখার বা ব্ল্যাকমেল করার একটি ফাঁদ। তবে 30 লক্ষ পৃষ্ঠার নথিতে হকিং শিশু নির্যাতনের সাথে জড়িত এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তার নাম এসেছে কেবল একজন ভ্রমণকারী হিসেবে। অপরাধীর আতিথেয়তা নেওয়া হকিংয়ের জীবনের এক বড় নৈতিক বিতর্ক হয়েই থাকবে। তিনি ছিলেন এপস্টেইনের উচ্চমার্গীয় ভাবমূর্তি তৈরির দাবার একটি দামি ঘুঁটি।
পশ্চিমা বিশ্বের এই ডার্কনেস প্রকাশ হওয়ার পেছনে আসলে কারা দায়ী? কেন ইলন মাস্ক বা বিল গেটসের মতো ক্ষমতাবান মানুষ তাদের পাপের হিসাব আড়াল করতে পারেনি? তবে কি বিশ্বের মোড়ল পরিবর্তন হয়ে যাচ্ছে? হ্যাঁ, খুব দ্রুত বিশ্বে একটি জিওপলিটিক্যাল শিফট হতে চলেছে। অনেকেই মনে করেন বিলিয়নিয়াররা চাইলে সব গায়ে করে দিতে পারেন, কিন্তু এপস্টেইন ফাইল ব্যর্থ হওয়ার কারণ হল ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল। মনে রাখবেন, ক্ষমতাধরদের মধ্যে সবাই সবার বন্ধু নয়। এপস্টেইন ফাইলসে এমন অনেকের নাম আছে যারা একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এক পক্ষ হয়তো চেয়েছিল তথ্যগুলো চাপা থাকুক, কিন্তু অন্য পক্ষ চেয়েছিল এটি ফাঁস হোক, যাতে তাদের বিরোধীরা চিরতরে শেষ হয়ে যায়। এই ক্ষমতার লড়াইয়ের কারণেই নথিগুলো জনসমক্ষে আসার সুযোগ পেয়েছে। অতীতের মতো এখন পুড়িয়ে সব তথ্য মুছে ফেলা সম্ভব নয়। এপস্টেইন তার দ্বীপের প্রতিটি ঘরে গোপন ক্যামেরা এবং অডিও রেকর্ডার বসিয়েছিলেন। এই হাজার হাজার ঘন্টার ডিজিটাল ডাটা ক্লাউড আর হার্ড ড্রাইভে এমনভাবে ছড়িয়েছিল যে সবগুলো একসাথে ধ্বংস করা ছিল অসম্ভব। 2019 সালে অত্যন্ত সুরক্ষিত একটি জেলখানায় এপস্টেইনের মৃতদেহ পাওয়া যায়। বলা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া আর রক্ষীদের রহস্যময় আচরণে সারা বিশ্ব মনে করে তাকে খুন করা হয়েছে। কেন? কারণ তিনি যদি মুখ খুলতেন তবে বিশ্বের অনেক বড় বড় নেতার মসনদ চিরতরে ভেঙে যেত। তাকে বাঁচিয়ে রাখার চেয়ে মেরে ফেলা অনেকের জন্যই নিরাপদ ছিল। এপস্টেইন ফাইল বা এই ধরনের নৈতিক পতন একটি সাম্রাজ্যের পতনের শুরুর লক্ষণ। ইতিহাসের রোমান বা অটোমান সাম্রাজ্য যখন তাদের নৈতিকতা হারিয়েছিল, তখনই তাদের পতন শুরু হয়েছিল। বর্তমানে চীন, রাশিয়া বা ব্রিক্স দেশগুলো এই ঘটনাগুলোকে প্রচার করে প্রমাণ করতে চায় যে পশ্চিমা সভ্যতা নৈতিকভাবে দেউলিয়া। তারা নিজেদের একটি স্থির এবং নৈতিক বিকল্প হিসেবে বিশ্বমঞ্চে উপস্থাপন করছে। মোড়ল বদলের এই খেলা কি তবে শুরু হয়ে গেছে?